এদিকে শুক্রবারের ভূমিকম্পের পর এখনও আতঙ্ক কাটেনি মানুষের। নরসিংদীর মাধবপুরের স্থানীয়রা জানান, আকস্মিক কম্পনে ঘরবাড়ির জিনিসপত্র কেঁপে ওঠে, দৌড়ে বের হয়ে আসে মানুষ। অনেকের ঘরে এখনও ফাটল, কেউ আবার রাতেও ভয়ে ঘুমাতে পারেননি। নরসিংদীর পলাশ, ঘোড়াশাল সহ বেশ কিছু জায়গায় প্রভাব পড়ে এই ভূমিকম্পের। ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ করছে কর্তৃপক্ষ। নরসিংদী জেলা প্রশাসক আনোয়ার হোসেন জানান, আহতদের চিকিৎসা আর নিহতদের দাফন কাফন সহ আর্থিক সহযোগিতা করা হয়েছে। পায়ের নিচে যদি মাটি না দিতে আমরা তো বাঁচতাম না। তখন সবটা যদি মারি তলবা জায়গা তাহলে আমরা কেমনে করাম, তখন মনে করিয়া পরে চিন্তা করলাম যে দিকে যাই, দিকে দূরে গেলাম। দৌড় দিয়ে বের হয়েছি, বের হওয়ার পরে এখন থেকে সামনের দিকে মাটি ধসে যাইতেছে, নিচ দিয়ে যাইতেছে। ভাবছি হয়তো কিয়ামত মনে চলে আসছে। এই রেসিডেন্সি কলেজের সামনে এরকম একটা ফাটল দেখা দিছে, ডেইরি ফার্মের সামনে একটা ফাটল দেখা দিছে, কিন্তু এটা আমার জীবনের সর্বোচ্চ ভূমিকম্প। ক্ষয়ক্ষতির আরো খবর জানাতে নরসিংদী থেকে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ আরিফ, যাচ্ছি তার কাছে। আরিফ, নরসিংদী তো উৎপত্তি স্থল, সেখানকার বাসিন্দাদের ভেতরকার প্রতিক্রিয়া আসলে কেমন, তাদের আতঙ্কটা কেমন দেখছেন? শ্রেয়া, গতকালকের যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের যে রেশ এখন পর্যন্ত কিন্তু নরসিংদীতে রয়ে গেছে এবং এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন যে এই ধরনের ভূমিকম্প বা এই ধরনের যে ভয়ঙ্কর যে একটি তাণ্ডব, সেটি তারা এর আগে কখনো দেখেননি। এবং যার প্রেক্ষিতে আমরা আজকে ঘটনাস্থলে এসে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত যে ধরনের যে তাণ্ডবের যে আলামত, সেগুলো কিন্তু রয়ে গেছে। এই মুহূর্তে আমি রয়েছি পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ এখানে সামনে রয়েছে। এখানেও দেখা যাচ্ছে যে যে মেন গেটটি রয়েছে কলেজের, সেই গেটটি একেবারে 2 ফুটের মতো মূলত দেবে গেছে এবং এখানকার যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলছিলেন যে যেই সময়টিতে এই ঘটনাটি ঘটে তাদের কাছে মনে হচ্ছিল যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে এবং প্রত্যেকটি জায়গায় এক ধরনের কম্পন তৈরি হয়েছে এবং পাশে যে পুকুর ছিল সেই পুকুরে যে পানির জোয়ারের মতো পানি হেলে দুলে এক ধরনের ভয়ঙ্কর একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এবং যার প্রেক্ষিতে আমরা আজও দেখেছি নরসিংদীর বিভিন্ন জায়গায় বিভিন্ন যে সমস্ত মাটির দেয়ালগুলো আছে কিংবা নতুন করে যে সমস্ত দেয়ালগুলো আছে সবগুলোতেই কিন্তু বেশ কয়েকটি দেয়ালেই কিন্তু ফাটল তৈরি হয়েছে, যার প্রেক্ষিতে যেহেতু বাসাবাড়িতে ফাটল তৈরি হয়েছে, যার প্রেক্ষিতে সাধারণ মানুষের ভিতরে এক ধরনের আতঙ্ক রয়েছে। তাদের ঘরে থাকাটাও তারা নিজেদেরকে সেফ মনে করছেন না। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে অনতিবিলম্বে যেন সরকারের পক্ষ থেকে তাদের যে নিরাপত্তার বিষয়টি তদারকি করা হয় এবং তদন্ত সাপেক্ষে এবং বিষয়গুলো যাচাই বাছাই করে তাদের যে সমস্ত ঘরগুলো ফাটল ধরেছে এবং যেগুলো এই ভূমিকম্পের কারণে যেগুলো ঝুঁকিপূর্ণ সেগুলো নিয়ে যেন সরকার কাজ করে সে প্রত্যাশা, সে দাবি কিন্তু নরসিংদীবাসী করছেন। শ্রেয়া, ধন্যবাদ আরিফ আপনাকে। নরসিংদী থেকে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ সহ সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সুলতান মাহমুদ আরিফ। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। ভূমিকম্পের আতঙ্ক এবং সার্বিক বিষয়ে বংশাল এলাকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ, যাচ্ছি তার কাছে। সোহাগ, বংশাল এলাকায় তো আজকে রাজুক চেয়ারম্যান পরিদর্শন করেছেন, তো বংশাল এলাকার যে পুরানো ভবনগুলো আপনি দেখেছেন সেখানে কোনো ফাটল বা কোনো ক্ষয়ক্ষতি আপনার চোখে পড়েছে কিনা? আমরা এখানে আসার পরে গতকালকে থেকে আজকে পর্যন্ত প্রায় 24 ঘন্টার মতো হয়েছে আমরা এই এলাকায় অবস্থান করে এই এলাকার পরিদর্শন করার চেষ্টা করতেছি এবং আজকে সকালেও রাজুকের যে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম তিনি এখানে এসেছিলেন। আমরা কিন্তু বেশ কিছু ভবনেই দেখেছি ভবনগুলো কিছুটা হেলে পড়েছে, এরকম কিছু চিত্র আছে, বেশ কিছু ভবন এরকম দেখেছি। পাশাপাশি আবার আরেকটা দেখেছি হচ্ছে কিছু ভবনে ফাটলের চিত্র আমরা দেখতে পেয়েছি। গতকালকেও আমরা এই বিষয়গুলো জানিয়েছি আর এই বিষয়টা নিয়ে এই এলাকার মানুষ যারা আছেন তাদের মধ্যে একটু আতঙ্ক বিরাজ করছে, তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন। তবে যেহেতু আমরা এখন যে জায়গাটায় অবস্থান করছি এটা হচ্ছে গতকালকে ঢাকায় যে 4 জন মানুষ ভূমিকম্পের ঘটনায় নিহত হয়েছে বা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে 3 জনই কিন্তু এই স্থানটায় এই গলিটায় মৃত্যুবরণ করছে এবং যেই ভবনটার সামনে আমরা দাঁড়িয়েছি সেই ভবনের যে 7 তলার উপর
যে প্রাচীরটা আছে সেই প্রাচীর ধসে পড়েই কিন্তু এখানে মাংস ক্রয় করতে আসা 3 জন ক্রেতা নিহত হয়েছেন, যার মধ্যে একজন শিশুও ছিলেন। সব মিলিয়ে এই এলাকা এবং পুরো পুরান ঢাকার যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে কেমন হবে, এবং এখান থেকে যেহেতু সড়কগুলো খুবই অপ্রশস্ত এবং সাধারণ মানুষের যে চাইলেই এখান থেকে আসলে বের হওয়া এবং যারা উদ্ধার কার্যক্রম চালাবে বিভিন্ন বিপর্যয়ের পরে, এই সবগুলো বিষয় কিন্তু এখান থেকে বলা যায় একদম অসম্ভব। সুতরাং এই অসম্ভব অবস্থার মধ্যে কিভাবে নতুন করে আসলে এই এলাকার মানুষের জন্য একটি বাসযোগ্য পুরান ঢাকা গড়ে তোলা যায়, সে ব্যাপারে কিন্তু আজকে আমাদের সাথে কথা বলেছিলেন রাজুকের চেয়ারম্যান, এবং তিনি জানিয়েছেন যে এই এলাকার মানুষ যারা আছেন, যেহেতু যখন এই শহর নগরায়ণ শুরু হয়েছিল তখন তাদের লোকবল কম থাকলেও পরবর্তীতে বংশ পরম্পরা যখন তারা বৃদ্ধি পেয়েছে এবং তাদের বৃদ্ধির কারণে কিন্তু ছোট ছোট বিল্ডিং এবং অননুমোদিত বিল্ডিংই এখানে গড়ে উঠেছে, যার কারণে আসলে। ধন্যবাদ সোহাগ আপনাকে। ভূমিকম্প পরবর্তী অবস্থার খবর জানতে যুক্ত ছিলাম বংশালে।